দুঃখ থেকে বেরোবো কি? এই কারণে সাংখ্য আর যোগ দুজন দুজনের পরিপূরক। তাহলে দুঃখ মুক্তির উপায় আমাকে দেবে যোগ দর্শন। হঠ যোগটা এসছে নাথপন্থীদের কাছ থেকে, এটা তন্ত্রমার্গের পথ। কাগজ সব বলে মনে গেল যে আমি বেঁচে আছি তাই জানি, মরে গেলে সবাই বডি হয়ে 99.99% লোক নিজেকে ওই নিজের কর্মেন্দ্রীয়, জ্ঞানেন্দ্রীয় আর মন ছাড়া কিচ্ছু হবে। আমার পীড়ার কারণে আমি এখান থেকে যোগের শুরু। একমাত্র যোগ দর্শন বলছে কি, অথ যোগ অনুশাসন। জানা আমার সাংখ্য দর্শনের শেষ। যোগ বলতে যা জানা তোমার হয়ে গেছে বস, নাও ইট ইজ এ টাইম টু টেক অ্যাকশন। যোগ একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যোগ কোনো থিওরি সাবজেক্ট না। গীতায় কৃষ্ণ বলেছে, অর্জুন তুমি ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীত হব কি করে? যোগের দ্বারা। যোগের মূল মন্ত্র হচ্ছে অথ চিত্তবৃত্তি মিলিত। চিত্ত মানে মন নয়, তাহলে মন হচ্ছে ক্যামেরার মতো। যে কোনো মানুষের দুঃখের কারণ তো অন্যজন। তাহলে when you are alone with yourself, তোর কোনো দুঃখ নেই। মায়া তৈরি হচ্ছে না, জগৎ তো মায়া। তা মায়া তৈরি করে কি? তাহলে আমি আমার সাথে সুখী। You are choosing your sorrow by choosing others. তাহলে how can you love others? লজিক্যালি বুঝো। তার মানে আমি অ্যাকচুয়ালি কাউকেই ভালোবাসি না। তাহলে আমার ভালো লাগার জন্য অন্য লোকটাকে আমার প্রয়োজন। কমন পিপল থিঙ্ক যে আমি ভোগ করলে সুখে থাকবো। তাহলে মনের এই যে ভূমি, এই পাঁচটাই হয়, ছড়ানো হয় না। তাহলে আমার চোখও কিন্তু আমাকে ধোকা দিতে পারে। প্রমাণ করে আমরা যেটা লাফাই, সেই প্রমাণও কিন্তু আমাদের ধোকা দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে, আমরা যতটা সুখ রোমন্থন করি না বললেই চলে, পুরোটাই দুঃখ রোমন্থন করি। তার সংস্কারে কিন্তু দুঃখের স্মৃতি ঢুকবে, পরের জন্মে দুঃখ নেওয়া যাবে। আমরা গীতায় যখন গীতা পড়তে স্টপ করেছিলাম, এখানে সাংখ্যযোগ এসেছিল। তো আমরা যখন ইন্ডিয়ান ফিলোসফি দেখেছিলাম, তখন আমি বলেছিলাম একটা পেয়ার অফ দর্শন হয়, সাংখ্যের সঙ্গে যোগ করতে হবে। ঠিক আছে? সাংখ্য যোগ ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তার কারণ সাংখ্য বললো আমাদের দুঃখ করানো আছে, সেই দুঃখগুলো ক্যাটাগরিজ করতে শেখালো, মানুষগুলোকে ক্যাটাগরিজ করতে শেখালো। এটা সাংখ্য যেটা করলো। কিন্তু সাংখ্য মুক্তির উপায় দিল না। সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি। একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, একটা বনে দুজন মানুষ থাকে। একজন চোখে দেখতে পায় কিন্তু চলতে পারে না, আর একজন চলতে পারে কিন্তু তার চোখে দেখতে পারে। সেই বনে হঠাৎ করে আগুন লেগে গেল। এবার দুজনেই অসহায়। যে দেখতে পাচ্ছে আগুন লাগছে, লেগে গেছে, এদিকটা আগুন লাগেনি, এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু সে হাঁটতে পারে না, তাকে ওখানে বসে থাকতে হচ্ছে। আর আরেকজন ব্যক্তি যিনি চলতে পারেন কিন্তু সে চোখে দেখতে পারেন, সে বুঝতে পারছে না যে কি হচ্ছে। এই অবস্থায় যদি দুজনকে বাঁচতে হয়, তাহলে তার উপায় কি? দুজনকে একসঙ্গে ওয়াক করতে হবে। কি করতে হবে? যে চলতে পারে তাহলে তার কাঁধে, এক্স্যাক্টলি এটাই তার কাঁধে। তাহলে এটা হচ্ছে পুরুষ আর প্রকৃতির গল্প। আমাদের কতগুলো জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, পুরুষ নিষ্ক্রিয় না সক্রিয়? আমরা এই সাংখ্যের ক্লাস করেছি, পুরুষ নিষ্ক্রিয় না সক্রিয়? নিষ্ক্রিয়। তার মানে সে কোনো ক্রিয়া করতে পারে না, সে শুধু দেখতে পারে। তাহলে পুরুষের মধ্যে শুধু সাক্ষী ভাব আছে, সে সবকিছু দেখছে কিন্তু কিচ্ছু করতে পারছে না। আর প্রকৃতি সবকিছু করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে। তো পুরুষ প্রকৃতি যেই মিলল, তখন তারা একটা উপায় পেলে এসকেপ করার। সেই জন্য পুরুষ প্রকৃতি যখন মিলল, তখন কোনো সৃষ্টি শুরু হলো। এই হচ্ছে আমরা এখানে শেষ করেছি সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন আমাদের মানে ভাগ করে দিয়েছে দুঃখ করকম হয়, তুমি কি রকম, তোমার ক্যারেক্টার কি, বা তোমার সঙ্গে কার ক্যারেক্টার মিলবে, কার ক্যারেক্টার মিলবে না, এইটুকু পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে, দুঃখ তো আছে। বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, যতগুলো দর্শন রয়েছে সবাই
একটা জায়গারই খোঁজ করে গেছে কিভাবে দুঃখ থেকে আমি মুক্তি পাই। তা সাংখ্য এসে বললো যে তোমার দুঃখের কারণ এটা, জেনে রাখো এটা তোমার দুঃখের কারণ। নেক্সট কোশ্চেন আছে, এই দুঃখ তো বললে, দুঃখ থেকে বেরোবো কি করে? আমি আমার দুঃখকে চিনতে শিখলাম, আমি কেমন চিনতে শিখলাম, যার জন্য আমার দুঃখ তাকে চিনতে শিখলাম, বাট আমি এখান থেকে বেরোবো কি করে? হাউ টু এসকেপ? সাংখ্য দর্শনের উত্তর দেয়নি, এর উত্তর দিল যোগ দর্শন। এই কারণে সাংখ্য আর যোগ দুজনের পরিপূরক। সাংখ্য আমাকে থিওরিটি পার্ট শেখালো, যোগ আমাকে প্র্যাকটিক্যাল পার্ট শেখাবে যে তুমি এই দুঃখটা চিনলে, আইডেন্টিফাই করলে, এবার এখান থেকে এইভাবে বেরো। সেই জন্য যোগ দর্শন আমি ভেবেছিলাম করাবো না, সাংখ্য দর্শনে থেমে যাবো, কিন্তু আমার মনে হয় একটা পার্ট ইনকমপ্লিট থেকে যাবে। কারণ গীতা পড়া তো মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি কেন গীতা পড়বো, আমি কেন স্পিরিচুয়াল হবো, আমি কেন যে কোনোভাবে আমি কেন আধ্যাত্মিক হতে যাবো, আমার কারণ কি? আমার একটাই তো কারণ, যে আমি আমার দুঃখ থেকে কী করে বেরোবো। গীতায় কিন্তু সাংখ্য দর্শন, যোগ দর্শন ভরে 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 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দুঃখ মুক্তির উপায় আমাকে দেবে যোগ দর্শন। এই যোগ দর্শন কে দিলেন? সাংখ্য দর্শন দিয়েছিলেন কপিলমুনি, যোগ দর্শন দিলেন মহর্ষি পতঞ্জলি। এখানে যোগ নিয়ে কিন্তু অনেক ভ্রান্তি আছে মানুষের মধ্যে। কিরকম ভ্রান্তি? এখন আমরা ওয়ার্ল্ড যোগা দিবস পালন করি, সারা পৃথিবী জুড়ে একটা যোগা দিবস পালন হয়। আমরা সবাই যোগার ক্লাসে যাচ্ছি, মেডিটেশন করছি, প্রাণায়াম করছি, অনেক কিছু করছি। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই টোটাল যে সিস্টেম আমরা চলছি, যেটাকে আমরা যোগা বলছি, এটাকে বলে হঠ যোগা। এই যোগাটা কিন্তু পতঞ্জলি দেয়নি। এটা খুব ভালো মতো, এটা প্রথম, এটা আমার মনে হয় অনেকেই হয়তো জানে যে মডার্ন ফর্ম অফ যোগা আমরা দেখছি, সূর্য নমস্কার করছি, উষ্ট্রাসন করছি, ঠিক আছে, মৎস্যেন্দ্রাসন করছি, একপদ শিরাসন করছি, যা যা করছি, যে আসনগুলো, ভ্যারাইটিস অফ আসন, ভ্যারাইটিস অফ প্রাণায়াম, ভ্রামরী আছে, কপালভাতি আছে, অনুলোম বিলোম আছে, যেগুলো রামদেবজি অনেক প্রসিদ্ধ করে দিয়েছেন আর সারা ওয়ার্ল্ডে যোগকে ফেমাস করেছেন। তার সংস্থার নামও পতঞ্জলি। কিন্তু এই টোটাল যোগা সিস্টেম ইজ নট মেড বাই পতঞ্জলি। কারণ এখানে আসন আর প্রাণায়ামের উল্লেখ আছে যোগ, ওখানেও আসন আর প্রাণায়াম আছে, কিন্তু এখানে যে আসন আর প্রাণায়ামের কথা বলা হয়েছে আর ওখানে যে আসন আর প্রাণায়ামের কথা বলা হয়েছে, দুটো সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এই হঠ যোগ, সেটা নিয়ে আবার একটা বড় লেকচার হয়ে যাবে। হঠ যোগটা এসছে নাথপন্থীদের কাছ থেকে, এটা তন্ত্রমার্গের পথ। গোরক্ষনাথ প্রথম এই হঠযোগের তৈরি করেছে। এই কনসেপ্টটা আলাদা, পরে যদি কখনো পারি আলোচনা করব, আজকে এটা আমাদের বিষয় না। তো এখানে পুরুষ আর প্রকৃতিতে আমরা শেষ করেছিলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে, পুরুষ তাহলে নিষ্ক্রিয় আর প্রকৃতি হচ্ছে সক্রিয়। পুরুষ কিচ্ছু দেখতে পারবে, তা আমরা প্রথমে পুরুষ হিসেবে ভাবি আমি, তাহলে আমি তো সব করতে পারি, তাহলে পুরুষ তো সক্রিয় হওয়ারই কথা। এই পুরুষ কিন্তু সেই পুরুষ নয়, এটা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করেছে। এই পুরুষ হচ্ছে দ্যাট, মানে যেটাকে আমরা চৈতন্য বলি, যেটাকে আমরা আত্মা বলি, পরমাত্মার অংশ বলি, সে শুধু দেখে। জগন্নাথের মতো বড় বড় দুটো চোখ, হাত নেই, তার মানে আমি শুধু দেখবো, আমি কিচ্ছু করবো না। জগন্নাথ ঋষি বলেছে আমি শুধু দেখে যাবো, আমি হচ্ছে সাক্ষী গোপাল, আমি শুধু সাক্ষী থাকবো, আমি কিন্তু কিচ্ছু করবো। তাহলে মানুষ তার কাজকর্ম করে কি, তার প্রকৃতি তাকে করায়, তাহলে প্রকৃতি করছে। এবার প্রকৃতির যা যা কিছু আমরা পড়েছি, প্রকৃতি থেকে সৃষ্টি হলো মহৎ বা বুদ্ধি, সেখান থেকে তৈরি হলো অহংকার, সেখান থেকে মন, সেখান থেকে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, এটা আমরা পড়েছি। এই যে একটার পর একটা তৈরি হলো, এর প্রত্যেকে সজীব না নির্জীব, কি মনে হয়? যেমন পঞ্চ কর্মেন্দ্রিয়, তাহলে আমাদের হাত পা, তোর কি মনে হয় সজীব না নির্জীব? কি মনে হয়? সজীব। কি মনে হয়? সজীব। সজীব। তোর হাত পড়ে থাকলো, তোর প্রাণ নেই, হাতটা কি হয়ে যাবে? তাহলে এটা অ্যাকচুয়ালি কি? দর্শন মানে বিশেষভাবে দেখা, কিন্তু
দর্শন মানে এটা কিন্তু সবাই ভাবে। আমরা আমার এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, আমার মন বুদ্ধি অহংকার সবকিছুকে আমি ভাবি। তার কারণ আমি তো করছি, আমিটা কে? এটা তো আমার হাত তো এই কাজটা করছে। তার মানে এই যখন কাজ করতে পারে, এর মধ্যে জীবন আছে, তার ফলে এটা কাজ করতে পারছে, সজীব। এটা আমার ধারণা। দর্শন বলছে নয়, এটা নির্জীব। তোমার প্রত্যেকটা কর্মেন্দ্রিয় নির্জীব, তোমার প্রত্যেকটা জ্ঞানেন্দ্রিয় নির্জীব। তুমি মৃত্যুর পরে তো চোখ থাকবে, জ্ঞানেন্দ্রিয় দেখবে কি? আমার বুদ্ধি থাকবে, আমার ব্রেন থাকবে, মৃত্যুর পরে সে কি ভাববে? তাহলে এখানে মৃত্যু চলে এলো মাঝে। তাহলে জীবন আর মৃত্যু, যতক্ষণ আমরা জীবিত ততক্ষণ আমাদের এই টোটাল দেহ, আমাদের রক্ত, রস, অস্থি, মজ্জা, আমাদের বুদ্ধি, সব কিছুকে আমরা চলমান ভাবে, সব কিছুকে সক্রিয় ভাবি। তাহলে কি এমন বস্তু আছে যেটা আমার থেকে বেরিয়ে গেলে বলে সব নির্জীব হবে? এটাই তো আলটিমেটাম, অন্তিম সত্য। তাহলে অন্তিম সত্যে আমার দেহটাকে সজীব না নির্জীব? এটা ভাবার বিষয়। কিন্তু যোগ শেখাবে। আমার বুদ্ধি আছে, হার্ট বন্ধ হয়ে গেল, হবে না? অনেক সময় আমরা কোমার কথা শুনেছি, বুদ্ধি নেই, হার্ট চলছে, সে কিচ্ছু ভাবতে পারছে না, দেখতে পাচ্ছে না। তাকে আমরা জীবিত বলবো না মৃত বলবো? ডাক্তারি ভাষায় কি বলবো? জীবিত। এই কোমার পেশেন্টকে তো মেরে ফেলা যায়। অনেক লং ইয়ার্স তারা বেঁচে থাকে, মানে তাদের বাঁচিয়ে রাখা হয় অ্যাজ পার মেডিকেল এথিক্স, যে তার সে মৃত নয়। তাহলে কি এমন পদার্থ তার মধ্যে এখনো যায়নি যার জন্য তাকে মৃত ঘোষণা করা যাচ্ছে না? তাহলে প্রাণটা কি? প্রাণটা কোথায় থাকে? আত্মা বল, প্রাণ বল, সেটা কোথায় থাকে? থাকে তো কোথাও। আমার মনে খুব ব্যথা, বললাম এখানে হাত দিই কেন? মন কি এখানে থাকে? ভয়ঙ্কর, এই গল্পটা খুব ভয়ঙ্কর। বলি তো দেখবি এরকম করি যখন কিছু, কেন এখানে করি, কেন এখানে করি না, কেন? দেয়ার ইজ সাম রিজন, তাই না? কাগজ সব করলে এরকম করি, আঙুলটা এরকম করি, কেন এরকম করি না কেন? তাহলে এই যে নর্মাল জেস্টার্স গুলো, এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় না, আমাদের সাবকনসিয়াসে এমন কিছু ঘটে। তার মানে এটা করি কেন? আমার এখানে প্রচন্ড কষ্ট হচ্ছে, এখানে হৃদয়ের চক্র থাকে, এখানে হৃদয় মানে হার্ট ভাবি আমরা, কিন্তু এই হার্ট আর হৃদয় চক্র এক না, দুটো আলাদা চক্র। যাই হোক, আমরা যেটা বলছিলাম, চৈতন্য মানে পুরুষ আর প্রকৃতির মধ্যে আমরা আমাদের টোটাল স্থূল শরীর যেটা, যার মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে, আমাদের সেন্স করার ক্ষমতা রয়েছে, দেখার ক্ষমতা রয়েছে, পঞ্চ তন্মাত্রা যেটা বলি, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এবং এই পঞ্চ মহাভূতের আমার শরীর, সেটা আমি বলেছিলাম ক্ষিতিতত্ত্ব কোনটা, আমাদের দেহের ক্ষিতিতত্ত্ব মানে জলতত্ত্ব, রক্ত, বায়ুতত্ত্ব কি, সব আগে বলা আছে। তো এই টোটালটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আসল বলে মনে করি, এটাই আমি। বাট যখন আমি জীবন আর মৃত্যু এই দুটোর মাঝখানে আমি যদি ভালো করে দেখি যে আমি বেঁচে আছি তাই আমি নেই, তাহলে একটা কি, মরে গেলে সবাই বডি হয়ে যাবে। সে তো যত প্রিয়জন হোক, তুই তখন মুখ ফসকে বলবি বডি কখন আসবে, বডি এতক্ষণ রাখা যাবে না, তখন তার আর কোনো নাম নেই, তার কোনো সম্পর্ক নেই, সে তো যত প্রিয় মানুষ সে বডি হয়ে যাবে আফটার ডেথ। তাহলে এমন কি ঘটলো আমার সঙ্গে? এই তো আমার শরীর, যাকে আমি ভালোবাসছি, যাকে সবাই আমাকে চুমু খাচ্ছে, আমি কাউকে চুমু খাচ্ছি, শরীর দিয়ে ভালোবাসা দেখাচ্ছি, শরীরটা তাহলে কি হলো? তাহলে এবার আমরা যদি বলি, এবার যদি কোয়েশ্চেন করা হয়, শরীরটা তাহলে জড়ো না সজীব? সব হিসাবে উল্টে যাবে। তাহলে এই আমি কোন আমি? এই আমি হচ্ছে সেই আমি যে চৈতন্যটা, যে চেতনা, আমার সুপার কনসিয়াসনেস, এই একটা একটা প্রকৃতির পরতে পরতে বাধা পড়তে 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 আমার এই আমি তৈরি করেছে। তখন আমি ভাবছি আমার কর্মেন্দ্রিয় আমি, খাবো এটাই আমি, ভোগ করবো এটাই আমি, যেখানে ইচ্ছে ঘুরতে যাবো এটাই আমি। প্রতিটা কমন মানুষ এভাবেই ভাবে, তারা নিজেদের কর্মেন্দ্রিয় আর মন এই দুটোর ওপর বশীভূত হয়ে চলে। তার মন কি করছে, মন কি ইচ্ছা করছে, আমার ভাল লাগছে, আমি কি করবো, সিনেমা দেখে আসি, কে বললো? মন।
কর্মেন্দ্রিয় উঠলো, টিকিট কাটলো, গাড়ি চাপলো, বেরিয়ে গেল, সিনেমা দেখলো, দেখে দেখো সিনেমাটা একদম ফালতু বোগাস। যেটা দেখে আমি ভেবেছিলাম আমার দারুণ লাগবে, ওখানে গেলে একটা রিলিফ পাবো, কিন্তু আমার মন খারাপ করে আমার ভালো লাগলো। তাহলে মনের স্বভাব কি? কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয়। এবার তুই ওখানে এই সিনেমাটা যে দেখলাম সেটা কি দিয়ে দেখলাম? আমার টোটাল জ্ঞানেন্দ্রিয়, আমার চোখ কান, খেলাম ওখানে পপকর্ন, তাই তো, প্রেমিকার হাত ধরে বসলাম, দেখ ওই পঞ্চ তন্মাত্রাকে এনজয় করলাম, কিন্তু তারপরে মন ভরল না। তাহলে মনের কাজই হচ্ছে না ভরা। আমরা ঘুরতে যাই কেন? একঘেয়ে লাগছে, চলো একটু বাইরে গিয়ে খেয়ে আসি, চলো সিনেমা দেখে আসি, চলো বসে একটা ওয়েব সিরিজ দেখি, চলো একটা এই করি সেই করি, কেন? তাহলে এবার আমরা যদি টোটাল পপুলেশন দেখি, 99.99% লোক নিজেকে ওই নিজের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় আর মন ছাড়া কিচ্ছু হতে পারে, আর তার সাধনায় পঞ্চ তন্মাত্রা দিয়ে, পঞ্চমহাভূতের কনসেপ্ট তো নেই। বুঝা গেল? এটা হচ্ছে আমার এই আমির সংজ্ঞাটা কি, মানে স্থূল আমি যেটা সবাই ভাবে, সেটা হচ্ছে আমি হচ্ছে আমার কর্মেন্দ্রীয়, আমার শরীর। তাই শরীরটাকে সুন্দরভাবে সাজাও, স্টাইল মারো, পালিশ করো, ঠিক আছে, ঝকঝকে রাখো, যাতে আমি বুড়ো না হই কখন, আমি সারা জীবন ইয়াং থাকি। বুড়ো হলে আমার কষ্ট হবে, যা বয়স ওটাকেও সুস্থভাবে মানব না, মানে 60 বছর হয়ে গেলে আমার 26 বছর দেখতে না। এবার পীড়ার কারণগুলো আরো বুঝতে পারবে। পীড়ার কারণ আগে ছিল কি, বাইরে থেকে কি, আমার থেকে কি, দৈবী কি, এই তো 3টে পীড়া ছিল। পীড়ার কারণের ভেতরে ঢুকলে দেখবো আমার পীড়ার কারণ আমি নিজে। কারণ আমি তো আমার মন, তার মধ্যে বুদ্ধি আছে, অহংকার আছে, তার মধ্যে কর্মেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, এই পঞ্চতন্মাত্রা। এই যে সাংখ্যের চার্ট, এখানে প্রকৃতি যেখান থেকে শুরু হলো সেখান থেকে পরপর নামতে থাক বুদ্ধি, অহংকার, মন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এইটুকু আমাদের শেষ পঞ্চতন্মাত্রা, যেটা দিয়ে আমরা সমস্ত রূপরস গন্ধ স্পর্শ অনুভব করে ভালো থাকার চেষ্টা করি। চেষ্টাই তো করি ভালো তো থাকি। এখান থেকে যোগের শুরু। যতগুলো দর্শন আছে প্রত্যেকটা দর্শন কোনো না কোনো জিজ্ঞাসা দিয়ে শুরু। যেমন অথ ব্রহ্ম জিজ্ঞাসা, তার মানে ব্রহ্ম কি, মানে শাস্ত্র তুমি আমাকে বলো ব্রহ্ম কি। অথ ধর্ম জিজ্ঞাসা, বলো আমাকে ধর্ম কি। একমাত্র যোগ শাস্ত্র, একমাত্র যোগ দর্শন বলছে কি, অথ যোগ অনুশাসন, মানে যোগ কোনো জ্ঞানের বিষয় নেই, এই যে নলেজ আমি তো জেনে গেলাম, জানা আমার সাংখ্য দর্শনের শেষ। যোগ বলতে যা জানা তোমার হয়ে গেছে, বস শেষ, এবার করো। নাও ইট ইজ এ টাইম টু টেক অ্যাকশন। তাহলে যোগ কি বলছে, অনুশাসিত হও। এবার আমি যেটা বলছি শোনো, কোনো জ্ঞান ফ্যান নেই, জ্ঞান হয়ে গেছে, গণের প্লট শেষ, এবার করো। কি করো? দুঃখের কারণ কিভাবে এসছে তখন বুঝে গেছো, এবার দুঃখের প্রকারভেদ করো। দুঃখ কেন হয় দেখো, মনকে দেখো, মনকে চেনো, মনকে জানো, তার কি কি ক্লেশ আছে জানো, সেই ক্লেশগুলো কেন হয় জানো, সেই ক্লেশ থেকে মুক্তির উপায় কি জানো, সেই মুক্তির উপায় করতে গিয়ে আর কি বিরাম মনে আসবে সেটা জানো। যোগ একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যোগ কোনো থিওরির সাবজেক্ট নেই। সাংখ্যের পরিপূরক হচ্ছে যোগ। সাংখ্য তোকে আগের সব কথা বলে দিয়েছে, কারণ শত রজতম তুই বুঝে গেছিস। এবার আমার পীড়া শতগুণ থেকে, রজগুণ থেকে না দমগুণ থেকে, প্রত্যেক গুণের একটা পীড়া আছে। শতগুণের মানে শতগুণ মানে তার কোনো প্রবলেম নেই, এটা নয়। শতের একটা অ্যাংজাইটি তৈরি করে, রজ একটা অ্যাংজাইটি তৈরি করে, তম একটা অ্যাংজাইটি তৈরি করে। তাহলে 3টে গুণ অ্যাংজাইটি তৈরি করে। আমি যদি খুব আচার নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ, তার প্রচুর পীড়া, সে হাইজিন মেনটেন করবে, এখানে জল খাবে না, ওখানে জল খাবে না, ওকে কিছু বলে দিয়ে তার পৃষ্টি লেগে যাবে, তার শত পীড়া, রজপীড়া, তমপীড়া, সবকটা পীড়াই। সেই কারণে গীতায় কৃষ্ণ বলেছে, অর্জুন তুমি ত্রিগুণাতীত, এই 3টে থেকে বেরিয়ে যাও। জেনে গেছো তো, তুমি তম থাকলে রজে যাও, রজে থাকলে সতে যাও, এবার শত রজে তম সব থেকে বেরিয়ে উপরে উঠে যাও। এটাই গীতা মানে কৃষ্ণ বলেছে অর্জুন, ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীত হব কি করে? যোগের দ্বারা।
এই ত্রিগুণাত্মক যে প্রকৃতি তাকে শেখালো সাংখ্য, আর সেখান থেকে ত্রিগুণাতীত হওয়া শেখালো যোগ। বুঝা গেল? তার কারণ এই আমি জানলাম সব। তুই যে কোনো সাবজেক্ট প্রচুর পড়াশোনা করলি, করে আর সেটা কাজ করলি, জানিস তুই সব টেকনিক্যাল নলেজ, তো তুই হাউ টু মেক আপ চেয়ার তুই পড়লি, পড়ে এবার তুই জানিস কীভাবে চেয়ার লাগে, কত ইঞ্চি কীভাবে কাটতে হয়, কী কী তার ইনস্ট্রুমেন্ট, ইউ নো এভরিথিং। তুই কোনোদিন ওটা করলি না, তুই কী করে হবে না? তাহলে সেই জ্ঞানটা বেকার জ্ঞান, যোগ বলছে সেই জ্ঞানটা বেকার জ্ঞান, যেটা তুমি করোই নি প্র্যাকটিস। ঠিক আছে? তো যে আচারহীন হবে তার কাছে কোনো জ্ঞান কোনো কাজে লাগবে না। জ্ঞানটাকে তোমাকে আচারের মধ্যে ঢোকাতে হবে, বিচারের মধ্যে ঢোকাতে হবে। সেই জ্ঞানটা যখন তুমি প্র্যাকটিক্যালভাবে প্রয়োগ করবে, দেন ইউল বি বেনিফিটেড। আদারওয়াইজ এই জ্ঞানগুলো তোমার সময় নষ্ট, কোনো মানে হয় না। তুমি জ্ঞান শুনলে, দেখলে, জানলে, বুঝলে, করলে, তাহলে হবে না। এটা যোগ বলছে। তাই যোগ হচ্ছে অনুশাসন। যোগের মোদ্দা কথা, মূল মন্ত্র শেখ। যোগের মূল মন্ত্র হচ্ছে চিত্ত বৃত্তি নিরোধ। যোগ এখান থেকে শুরু, অথবা চিত্ত বৃত্তি নিরোধ। এবার কথা হলো চিত্ত কি, তার বৃত্তি কি, সেটা নিরোধ কি করে করবে। এই চিত্ত নিয়ে ভীষণ মানে এই আমাদের সংস্কৃত ভাঙা ওয়ার্ডগুলো তার এত রিফাইন জায়গায় গেছে, বলেছিলেন আগে। বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, স্থিতপ্রজ্ঞা, তো এত দূর পর্যন্ত কোনো ইংলিশ ট্রান্সলেশন হয়, কোনো ট্রান্সলেশন নেই। ওটাকে তুই ওইভাবে ভোকাবুলারি ব্যাখ্যা করতে পারবি না। তাহলে এখানে চিত্ত মানে সবাই হলো মন, চিত্ত বিকার মানে মনের বিকার, আমরা সবাই তাই ভাবি। চিত্তের এখানে সম্পূর্ণ পরিভাষা আলাদা। এখানে অনেক কমন টার্মিনোলজি পাবি যার মানে আমরা জানি না। কেন রাগ হয়তো, ঘৃণা হয়তো কেন হয়, জেলাসি হয়তো কেন হয়, কারণ জানি কি হয়, একটা ফিলিংস, জেলাসি হচ্ছে, জ্বালা হচ্ছে, রাগ হচ্ছে, কেন হয়, ওয়াই, তার ডেফিনেশন কি, বুঝুন। এবার আমরা আবার সাংখ্যের এখান থেকে দেখব হোয়াট ইজ চিত্ত। পুরুষ তার কোনো প্রবলেম নেই, পুরুষ নির্বিকার, তার কোনো বিরোধ নেই, অশান্তি নেই, সে সবসময় পরমানন্দে থাকে। তাহলে আমাদের সাংখ্য বললে তুমি প্রকৃতি এই একটা একটা করে ভাঙো, ভেঙে পুরুষে গিয়ে স্থিত হয়ে যাও, এইটুকু বলে ছেড়ে দিল সব। এবার চিত্ত তৈরি হলো কি করে? চিত্ত মানে তুই যদি সার্চ করে দিবি মাইন্ড, মাইন্ড মানে চিত্ত নয়। চিত্ত হচ্ছে, এবার দেখ, বুদ্ধি, অহংকার আর মন, এই তিনটের কম্বিনেশন হচ্ছে চিত্ত। বোঝা গেল চিত্ত মানে কি? চিত্ত মানে মন নয়, এটা ফার্স্ট মিসকনসেপশন হলো। চিত্ত তৈরি হচ্ছে কি কি দিয়ে? বুদ্ধি দিয়ে। বুদ্ধি থেকে অহংকার আসছে, অহংকার থেকে মন তৈরি হচ্ছে। এটার আরো অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে। আমাদের 7খানা শরীর রয়েছে, সেই শরীরে আমরা যখন প্রথম জন্মাই, মানে তার মধ্যে কোনো চৈতন্য নেই। একটা বাচ্চা জন্মালো, প্রথম 7 বছর সে খালি ইমিটেট করে, তার মধ্যে বুদ্ধি তৈরি হয়, খালি ইমিটেট করে, যে যা করছে সেটাও নকল করে, বাবা যেভাবে কথা বলছে। এর ফলে যে ইংরেজ, তার ছেলে মেয়ে ইংরেজ মানে ইংরেজি খুব ফ্লুয়েন্টলি বলতে পারে, বাঁকুড়ার যে ছেলে মেয়ে তার ওই ডাইলেক্টটা কঠোর, কারণ সে ইমিটেট করতে শেখে, তার মধ্যে বুদ্ধি গ্রো করে না। নেক্সট 7 বছরে বুদ্ধি গ্রো করে। এই 14 বছর হিসাব হচ্ছে এটা। এই 14 বছর পর্যন্ত চাণক্য বলেছে না শাসন করো, কেন? তাহলে বুদ্ধিকে যদি শাসন না করা হয়, প্রথম থেকেই ছেড়ে দেওয়া হয়, যেটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে ছিল। ছোটবেলায় পিটানো, কথা নেই বার্তা নেই, পিটিয়ে দিত। ওই ছোটবেলায় ভয় তৈরি হতো, আচ্ছা বাবার কথা শুনতে হয় না, পিটাতো। এটা ওয়েস্টার্ন কালচারে আবার আলাদা গেল। একটা বাচ্চা গিয়ে ফোন করে দিচ্ছে পুলিশকে, তার মা কিন্তু মেরেছে, পুলিশে তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? বোধের অভাব না। প্রথম 7 বছর সে জাস্ট একটা মানে ও আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য না। একটা পশু দেখে দেখে শেখে, যে কোনো বাচ্চা তার মাকে বা তার আশেপাশে দেখে শেখে। এখানে মানুষের বাচ্চাটা তাই শেখে। তা 7 বছর পর্যন্ত যে কারণে কোনো জুভেনিয়াল অপরাধ যদি করেও ফেলে, কাউকে মার্ডারও করে, পৃথিবীর কোনো আলাদা থেকে কোনো শাস্তি নেই। কেন? 7 বছর হতো কেন? তার কারণ সে কিছু অনুকরণ করে ফেলেছে, এটা ধরে নেওয়া হয়।
এটা কিন্তু আমাদের কনসাসনেসের মধ্যে আছে। কেন আছে আমরা জানি। নেক্সট 7 বছর তার বুদ্ধির বিকাশ হয়, হয়ে গেল 14 বছর। এই বুদ্ধির বিকাশ এবার ওর মধ্যে আমিত্ব তৈরি করে, অহংকার, আমি বোধটা তৈরি হয়। সেটা তৈরি হতে আরো 7 বছর, কত হলো 21 বছর। সেই জন্য ওই সময় তাকে অ্যাডাল্ট বলা। তার মানে তোমার মানে বুদ্ধির বিকাশ হয়েছে, তোমার মধ্যে কর্তাভাব এসছে, এখন তুমি ডিসিশন নিতে পারো। এবার বোঝা গেল ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কিভাবে তৈরি হয়েছে। এবার সেখানে আমি 18 করা কেন? কারণ এখন বাচ্চারা অনেক তাড়াতাড়ি গ্রো আপ করে ফেলছে, মানে অনেক তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যাচ্ছে। ওই সময় যেটা লাগতো এখন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ওটাই তুমি এখন 18 করার ছিল। কারণটা এটাই। একটা অন্যদিকে তর্ক যাবে। চিত্ত মানে তাহলে কি হলো? মন, সেকেন্ড হচ্ছে বুদ্ধি, আর হচ্ছে অহংকার। এই তিনটের মিলিত রূপ হচ্ছে চিত্ত। মনের কাজ, প্রথম কাজ কি? চঞ্চলতা। আমি বলেছিলাম আমার মন তো বাদলের মতো চঞ্চল। মন সারাক্ষণ তোকে কোথাও স্থির হয়ে বসতে দেবে, মানে একাগ্র হতে দেবে না কখনো। ঘুম থেকে উঠবি, একটা থট আরম্ভ হবে মধ্যে, মানে যতক্ষণ পুরো সাউন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ থট চলতেই থাকবে। এটা মনের কাজ। বুদ্ধির কাজ কি? লজিক মারা, অ্যানালিসিস করা। যে চিন্তাটা উঠলো তাকে একটু অ্যানালিসিস করে ছেড়ে দেয়, আরেকটা ছেড়ে দেবে। মানে একটা চিন্তা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, ছেড়ে আরেকটা চিন্তা, ঠিক আছে। আর অহংকার হচ্ছে আমি ভাব। আমরা তো সবসময় প্ল্যানিং করি, আচ্ছা কালকে উঠে আমি কিন্তু ওখানে যাবো, ওটাকে এটা করবো, আচ্ছা এটা না করে এটা করলে আমার বেশি লাভ হবে, এটা করলে আমার কম লাভ হবে, কালকে ওটা বলতে হবে। দেখ, সেই আমি ভাব মানে অহংকার। মন সেই চঞ্চল করছে, আর বুদ্ধি তাকে বিশ্লেষণ করে যাচ্ছে। এটা হচ্ছে চিত্তের প্রথম অবস্থা, মানে এটা নিয়ে চিত্ত তৈরি হল। তাহলে শুধু মনকে আমি চিত্ত বলতে পারছি না, কারণ মনও জড়, বুদ্ধিও জড়, অহংকারও জড়। এই যে বললাম টোটাল প্রকৃতি পাঠটা কিন্তু জড়, এটা বুঝতে শিখতে হবে। যেটা আমরা সব থেকে সজীব বলে ভাবছি, আমার মন ছাড়া আমি যাবো কোথায়? তোর মন নেই, তুই যাবি কোথায়? পাগল হয়ে যাবে। বুদ্ধি নেই, পাগল হয়ে যাবে। অহংকার নেই, আমিত্ব থাকবে, পাগল হয়ে যাবে। কিন্তু এই দর্শন তোমাকে এটা শেখালো, এই সব কটা কিন্তু জড় বাবা। তুমি যেটাকে ভাবছো খুব মানে তুমি করছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত, এটা একটাও জীবিত না। কেমন? এখন তো মডার্ন সায়েন্সে আমি যদি একটা ক্যামেরা দেখি, ক্যামেরা ও কি আলাদা করে সুন্দর করছে আমাকে খুব বাজে দেখতে করে দিচ্ছে? যেটা দেখছি সেটা অ্যাজ ইট ইজ নিচ্ছে। একটা কবিতা আছে, এই গান আছে না, আমার মন ক্যামেরা ছবি তুলে রাখে, বাংলা দেবনা গানটা আছে। তাহলে মন হচ্ছে ক্যামেরার মতো, মানে এই সেন্সার ফার্স্ট দেখলো, কিছু শুনলো, ব্রেনে ঢুকিয়ে দিল। এবার আমরা তো সারাদিন এত দৃশ্য দেখছি, এত কিছু সব মনে রাখছে না কেন? একজন লোক যাচ্ছে একটা চাষা বসে, রোজই তো মাঠে চাষ করতে যায়, রোজই তো সুন্দর সূর্য ওঠে বা কখনো বৃষ্টি হয়, সেটা দেখে একটা আর্টিস্ট দাঁড়িয়ে ছবি তোলে, ও তো রোজই দেখো, কিছুই লাগে না। তাহলে সেই ব্যক্তি বিশেষের উপর সেই দেখাটাও নির্ভর করছে। তাহলে ক্যামেরার মতো চোখ ছবি তুলে নিল, ব্রেন পাঠিয়ে দিল মেমোরিতে, বুদ্ধি সেটাকে অ্যানালিসিস করলো, কারণ ভালো না খারাপ ছবি সেটা আমার বিশ্লেষণ করতে। সেই সময়টা বাজ পড়লো, সেই শব্দটা আমার মাথায় রইলো, সেই সময়টা আমার সুন্দর একটা অনুভূতি তৈরি করলো, শেষ, কাট গল্প। 10 বছর বাদে আমার মনে পড়বে ওটা। আর ওরকম একটা বিকেল ছিল, ওইখানে গিয়ে আমি এরকম জায়গায়, এরকম বর্ষার সময় এই জিনিসগুলো দেখেছিলাম। আবার সেই মেমোরি চিপ আবার তোকে রিকল করিয়ে দেবে। বুঝে গেল? তাহলে চিত্তটা সবসময় কি করে? চিত্র ইন্দ্রিয় দিয়ে যে বিষয়টাকে দেখে, শোনে, যা কিছু করে তার আকার ধারণ করবে। তো চিত্তের আকার কিরকম? যে বিষয় তুই দেখছিস, যে বিষয় শুনছিস, চিত্ত তার আকার তৈরি করে, মানে চিত্ত তার সঙ্গে অ্যাটাচড হবে। কেউ একজন 10 বছর আগে তোকে গালাগালি করেছিল, সবার সামনে অপমান করেছিল, তুই সারা জীবন সেটা বলতে পারবি। সেটা কি দিয়ে ঢুকেছিল? কান দিয়ে। তার রিয়াকশনটা চোখ দিয়ে দেখেছিলাম, ক্যাপচার্ড হয়ে গেছিল মুভমেন্টটা। সেটা বুদ্ধি অ্যানালিসিস করেছে, এটা কিন্তু অপমান। কার অপমান? আমার অহংকারের অপমান। গল্পটা ওখানে শেষ হয়েও হলো না। প্রথম 3 দিন ভুলতে পারিস নি, 3 মাস ভুলতে পারিস নি, তারপর কিন্তু মাঝে মাঝে ওটা আসে, মাঝে মাঝে ওটা রিকল। বুঝতে পারছি? তাহলে চিত্তকে আমরা ওয়ান টাইপে বলতে পারি ফিলিংস। তাহলে আমাদের ফিলিংস যদি আমরা বলি কি, তাহলে সেটা এটা হচ্ছে 3টে জিনিসের কম্বিনেশন।
তাহলে চিত্ত হচ্ছে মন, বুদ্ধি আর অহংকারের কম্বো ফ্যাক্ট। বুঝা গেল? এবার দেখ, আর একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনের আনসার করতে সবাই। আমার যা দুঃখ বা প্রত্যেকে যা যা দুঃখ আছে, সেই দুঃখের কারণ কি তুই নিজেই না অন্য কেউ? নিজেকে নিজের থেকে দুঃখ পাওয়া যায়? এটা একটা কোয়েশ্চেন, যায় কি? সমস্ত দুঃখের মূল কারণ তো আমি নিজে, কারণ ওই প্যারামিটার গুলো, ওই ভাবনাগুলো সব তো আমার ভিতরে। আধ্যাত্মিক জায়গায় চলে, এখানে কিন্তু সূক্ষ্ম আলোচনা হচ্ছে, মানে অনেক তোর ভেতরে গিয়ে কথা বলতে হবে। আমার দুঃখের কারণ বা তোর, আচ্ছা তোর যদি কোনো দুঃখ থাকে তার কারণ কি? তুই নিজে ছিলি অন্য কিছু? কারণটা এখানে কি বলা হচ্ছে? কারণ যে কোনো আমার দুঃখ হয়েছে, আমার ব্যাড ফিলিংস হয়েছে, আমার খারাপ ফিলিংস হয়েছে, আগে যেটা মনে হতো সেটাই জানতে চাইছি। অন্যকেই কারণ বলে কোনো ঘটনা, কোনো ব্যক্তি, কোনো সিচুয়েশন দ্বারা তৈরি হয়েছে, সেটাকে আমি নই তো, অ্যাপার্ট ফ্রম মি তো, তাই মনে হতো, আমি তো তাই মনে হতো না, ভালো করে ভেবে তাই মনে হয়, তাই মানে চর্মচক্ষে সেটাই। আমি তো ঠিকই আছি, আমাকে ওই সব মনে করে দাও, তাহলে কারণ কি? ও তো আমি নিলাম আধ্যাত্মিক দুঃখ ফিল্টার করতে হবে, এগুলো মাথায় ঢুকে গেছে তাদের, তাই তোরা এখন কিভাবে প্রসেস করছি, কিভাবে করিস। ইন জেনারেল বল, একটা সাধারণ মানুষের দুঃখ কি? দুঃখ কোনো ব্যক্তি থেকে হবে, নয়তো বস্তু থেকে হবে, সেটা অন্য করে বা ঘটনা থেকে, কোনো ঘটনা থেকে। ভালো করে, এটা কোনো দ্বিমত আছে? যে কোনো মানুষের দুঃখের কারণ তো অন্যজন, সে নিজে তো নয়। সে নিজে নিজে দুঃখের কারণ কি করে হবে? অসম্ভব। তাই তোর লাইফে যদি কোনো আদার পার্সনই না থাকে, তো কোথায় দুঃখ হবে? হতে পারবে? ব্যক্তি কারণ হবে না, বস্তু কারণে হতে পারে। এ তো বললাম, ব্যক্তি, বস্তু আর পরিস্থিতি, তিনটে তো দুঃখের কারণ হতে পারে। তিনটে যদি তোর মধ্যে না থাকে, তাহলে কি করে তোর দুঃখ হবে? তুমি দুঃখ পেয়ে দেখ, দুঃখ পেয়ে দেখ, কল্পনায় দুঃখ পেয়ে দেখ, ভবিষ্যতে দুঃখ পেয়েছিস তো, কখন পীড়া পেয়েছিস তো, যন্ত্রণা পেয়েছিস তো, কেউ পায়নি এটা বলতেই পারে, সবাই পেয়েছে। এবার ভালো করে উই আর অ্যানালাইসিং, যে অ্যানালাইসিস করে দেখ সেই দুঃখটায় তুই ছিলি, আর বাদ বাকি একটা ফ্যাক্টরও ছিল না, দুঃখটা পেতিস তো। পুরোপুরি আইসোলেটেড কি করে হবে? তাহলে তোর লাইফে যদি কেউ না থাকে, পরিস্থিতি তেমন তৈরি হবে না, কারণ পরিস্থিতি কোনো মানুষই তৈরি করেছে। অথবা তোর কোনো দামি জিনিস হারিয়ে গেছে, টাকা চুরি গেছে, কেউ তোকে চিট করেছে মানিটারি, তাহলে বস্তু, ব্যক্তি আর পরিস্থিতি মানুষের দ্বারাই তৈরি। তাহলে এই আমার দুঃখের কারণকে আমি নিজে, তা সবসময় অন্য, এটা বল। এটা একটা পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। এটা তাহলে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে কি বল? অন্য পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমরা শিখেছি সংকটটা, সেটা আমি নিচ্ছি, নেওয়ার পর বা মানে নিয়ে আমার দুঃখটাকে আমি স্টোর করছি ভেতরে, বা সেটা নিয়ে প্রসেস। কারণ আর গুলাচ্ছিস তুই, কারণটা তো কারণ, ওটা সত্যি করেই কারণ। আমি নেবো কি নেবো না সেটা তো আমার, সেটা পরের কথা, তখন উইথ পরিবেশ পরিস্থিতি ব্যক্তি নিয়ে আমাকে আমি নিজের ভেতরে তৈরি হয়, ঠিক আছে, কথা বলছে আমার কাছে, আমি এটা হতে চাই, এই যে একটা কিছু হতে চাওয়া এবং আমি হতে পারলাম, এটাও একটা দুঃখ। তো সেই দুঃখটা তো আমি নিজের ভেতরে নিজে তৈরি করছি। হতে যাওয়াটাও তো কিছু দেখে, তোর সঙ্গে কেউ নেই। ভালো করে বোঝ, খুব ডিপ আলোচনা। অর্জুন কি বললো? যে আমি যুদ্ধে জয়লাভ করে করবো কি? যারা এটা দেখলে তাদের আনন্দ হতো যে আমি জয়ী হয়েছি, তাহলে কেউ না থাকে, কি দরকার? এবার তুই বল, তুই হতে চাস কেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি তো বলছি কেউ নেই, ইউ আর অ্যালোন। কিছুই নেই তাহলে। ইফ ইউ আর অ্যালোন, ভালো করে বোঝ, তুই অ্যালোন, কেউ নেই, তাহলে তুই কি হতে চাস? কিছুই হতে চাই না, দুঃখ হতে। আমি যেটা পয়েন্ট আউট করতে চাইছি, অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমার কোনো দুঃখই নেই। এই যে লোকে সন্ন্যাস নিত কেন? তার চারপাশে কেউ থাকবে না, বলছে সে তার ইচ্ছা মতো থাকবে, খাবার চিন্তা, আমাদের কি ভালো খাবো, খাবার চিন্তা নয়, ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, ভালো জিনিস পড়বো, ভালো স্ট্যাটাস বিলং করবো, কেন? অন্যকে দেখানোর জন্য, তাই তো? এবার একটা সন্ন্যাসী লাইফ দেখ, তার লাইফে কেমন? জিরো। সে কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেসও করবে না, শরীর খারাপ জিজ্ঞেস করবে, কেউ করবে না, করবে?
সে কি খাচ্ছে কেউ জিজ্ঞেস করলো, আকাশবৃত্তি, কেউ খেতে দিলে খেলো, না খেলো না খেলো। এবার তার দুঃখটা তৈরি হবে করতে কখন। তাহলে when you are alone with yourself তোর কোনো দুঃখ নেই। কিন্তু কথাটা হচ্ছে দুঃখের কারণ কি, আমরা কিন্তু যোগের কথা বলছি, ছাড়লে আমার কোনো আলোচনা। যোগ মানে আমি কিন্তু একটা জায়গায় পয়েন্টেড হবো, হ্যাঁ, সেই পয়েন্টেড হতে গেলে আমি ভালো মতো চোখ বুঝে ভেবে দেয় তোর লাইফে শুধু তুই আর কেউ নেই, না তোর মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কোনো সম্পর্ক আছে। এবার তোর দুঃখ লেগে দেবে, ক্ষমতা আছে দুঃখ দেওয়ার। তখন তুই যখন এক, তখন তুই কিন্তু পুরুষ। প্রকৃতি তোকে ঘিরতে পারছে না, মায়া তৈরি হচ্ছে না, জগৎ তো মায়া। তা মায়া তৈরি করে কি? তো সংসার তো মায়া তৈরি করে। তা সেই মায়ার কোনো বন্ধনই তোর কাছে নেই। এবার তোর দুঃখটা কোথায় হবে? হতেই পারে। তার মানে আমি আমার মানে কনক্লুশন ইজ দ্যাট যে আমি আমার দুঃখের কারণ নই। সবসময় আমার দুঃখের কারণ অন্য কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো পরিস্থিতি। সেই পরিস্থিতিও কোনো মানে ব্যক্তি ছাড়া তৈরি হবে, সেটা একটা হট সিচুয়েশন, হট অ্যাটমসফিয়ার, বস্তু ছাড়া তৈরি হবে। তাহলে আমি আমার সাথে সুখী। এবার আমি আমার সঙ্গে থাকতে ভয় পাই কেন? আমি একার কেউ নেই। এবার তো কী করে থাকবো? তো সব মানে কী করে হবে? হবে না তো। তাহলে যখনই তোর সুখের প্রয়োজন হয় তখন তোকে কাউকে খুঁজতে হয়, মানে ওই সেকেন্ড লোক। তাহলে ইউ আর চুজিং ইউর সরো বাই চুজিং আদার্স। গেটিং মাই পয়েন্ট? তো সেকেন্ড লোককে দরকার নেই, কারণ তুই একা সঙ্গে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? বিকজ ইউ আর নট ভেরি মাচ কমফোর্টেবল উইথ ইউর কোম্পানি। এবার তারপরে তুই নিজেকে ভালোবাসিস না, তাহলে হাউ ক্যান ইউ লাভ আদার্স? লজিক্যালি বুঝো। যদি আমি আমাকেই না ভালোবাসি, অন্য কি করে ভালোবাসি? তার মানে আমি অ্যাকচুয়ালি কাউকেই ভালোবাসি না। তাহলে আমার ভালো লাগার জন্য অন্য লোকটাকে আমার প্রয়োজন। সে আমাকে ভালো লাগা দিচ্ছে, তাকে ছাড়া আমি ভালো থাকছি না। কেন ভাই? বুঝতে পারছি? পুরুষে যখন যাবো আমরা তো আমাদের জার্নি টুয়ার্ডস পুরুষ, সেখানে যাবো কি করে? যেখানে গিয়ে আমার সমস্ত মোহ থাকবে না, কিছু থাকবে না, আমার কাছে পরম আনন্দে থাকবে। তাহলে আনন্দের এই বন্ধনগুলো প্রকৃতি তৈরি করে দিয়েছে আমার হাতে। সেই প্রকৃতি থেকে বেরোতে গেলে একটু হাস্য অর্থ নিতেই হবে, ওই সোজা অর্থ হবে না। তো এবার ভালো করে দেখ, এই যে চিত্ত, তাহলে বোঝা গেল মন, বুদ্ধি, অহংকার। এবার ওই শঙ্করাচার্যের শ্লোকটা বুঝতে পারবি, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না আহং। চিত্তানি মানে কি বলেছে বল? ওই তিনটের কম্বো। সেপারেট আমি না, তিনটের কম্বো আমি না। বোঝা গেল গল্পটা? অহংকার এই তিনটেও নই, তিনটে সেপারেট আমি, শুধু মন না, শুধু বুদ্ধিও না, অহংকার না, চিত্ত মানে তিনটের কম্বিনেশন না। দেন আই এম জিরো। এটার উপরে শ্লোকটা শুনেছিলেন, মনে আছে? একদিন ওখানে খেলাম। এবার তার পরদের মানে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে অন্যজন আমার চিত্তবৃত্তি তৈরি করে। চিত্তটা আছে, ওগুলো থাকবে, মন বুদ্ধি অহংকার থাকবে। চিত্তের বৃত্তি তৈরি করছে কে? চিত্তের বৃত্তি মানে চিত্তের যে প্রবৃত্তি, যেটাকে আমরা বলি, সেটাকে তৈরি করছে কে? অন্যজন, আমি তৈরি করছি না। ফার্স্ট পয়েন্টটা বোঝা গেল? এবার আমরা দেখবো চিত্তভূমি। চিত্তভূমি মানে বেস, মানে যেখানে চিত্তটা তৈরি হয়। ক রকমের স্টেট অফ মাইন্ড আছে। এই যে বলছিস না, এগুলো ক্যাটেগরি। এখন যেমন বুঝতে পারছি আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক কোন পিরিয়ডে আছি। আচ্ছা, এই পিরিয়ডে নেবো না নেবো না, এইটুকু তো শর্ট আউট রয়েছে। এবার তুই বুঝতে পারবি কোন স্টেট অফ মাইন্ডে বিলং করছিস। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা মানুষের। এর থেকে বড় সাইকোলজি কিছু নেই পৃথিবী, পড়ে নে সাইকোলজি। তাহলে আমি কোন স্টেট অফ মাইন্ডে বিলং করি, এটার প্যারামিটার করতে। পাতঞ্জলি এখানে 5 রকম প্যারামিটার চিত্তভূমির কথা বলেছে। মানে দেয়ার আর 5 স্টেটস অফ মাইন্ড। মাইন্ড মানে এখানে ভুল বল, চিত্ত মানে মাইন্ড নয়। মানে এই তিনটে মিলিয়ে যে জগা খুঁজিলে আমার একটা মন,
সেই মনের পটভূমিকা কি কি আছে, মানে কখন কখন আমার চিত্ত কোন বেসের উপর কাজ করছে। ফার্স্ট তিনি বলেন ক্ষিপ্ত। ক্ষিপ্ত কি? এই যে বললাম ওই তোর সাংখ্য দর্শনে মন, বুদ্ধি, অহংকার, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্রা, এই কর্মটা হচ্ছে সব জেনারেল মানুষ। তাহলে এই কর্ম দিয়ে তারা কি পেতে চায়, কিছু একটা পেতে চায়, কি পেতে চায়? এই কর্ম দিয়ে তারা ভোগ করতে চায়। আমরা যদি ভোগটা কি? সুখ ভোগ করব, পয়সা ভোগ করব, ধন ভোগ করব, ঠিক আছে, সংসার ভোগ করব, সব সে ভোগ করতে চায়। তাহলে ভোগ করতে চায় কেন? কারণ মনে করে ভোগ করলে আমি সুখে থাকবো। কমন পিপল থিঙ্ক যে আমি ভোগ করলে সুখে থাকবো, যত পয়সা আমি সুখে থাকবো, যত বড় বড় গাড়ি হবে আমি সুখে থাকবো, যত বড় বড় বাড়ি হবে আমি সুখে থাকবো, অনেক বাড়ি হলে সুখে থাকবো, অনেক গাড়ি হলে সুখে থাকবো। অনিল আম্বানির মধ্যে সুখী, মুকেশ আম্বানির মধ্যে সুখী কেউ নেই, বিল গেটসের মধ্যে সুখী কেউ নেই, এই তো স্টিভ জবসের মধ্যে সুখী কেউ নেই। অদ্ভুতভাবে তারা তাদের লাইফটাই পড়ে না, প্রত্যেকে একটা সন্ন্যাসী জীবন কাটাচ্ছে, প্রতিটা লোক সন্ন্যাসী জীবন কাটাচ্ছে। আমাদের ফেসবুকের কে মার্ক জুকারবার্গ নিজে ফেসবুক দেখে, স্টিভ জবসের বাড়িতে একটা আইফোন ছিল, বুঝতে পেরেছি? আন্ধাধুন পয়সা যোগী ছাড়া আসে না, এটা হচ্ছে সব থেকে বড় সিক্রেট আর কি। যোগের পথে তুই না গেলে আর ওই স্টেট অফ মাইন্ড বিলং না করলে আন্ধাধুন পয়সা, আন্ধাধুন সুখ, মানে সবকিছু আন্ধাধুন তুই পাবি না। কেন পাবি না? সব কটা পড়ব। তা ক্ষিপ্ত অবস্থায় কি হয়? মানুষ মনে করে সংসারই আমার সব, তার সংসার আমার ছেলে আমার সব, আমার বাড়ি আমার সব, এটা আমার বাড়ি আমার গাড়ি, এবং তার জন্য প্রচুর পয়সার দরকার। তার জন্য কীভাবে ছুটতে হবে? পয়সার দরকার, যত ইচ্ছা ছোট, যত ছুটবো। ওই যে বললো এই আনসার তো হচ্ছে এটা, রাত্রে 2:30 পর্যন্ত পড়াও, কেন? পয়সা পাচ্ছি। কেন পয়সার দরকার? কি জন্য দরকার বলে প্র্যাকটিক্যাল কেন দরকার? এটা তোর অন্যায় বা তোকে সমালোচনা করছি না, আমি কমন প্র্যাকটিস বলছি। তোর পয়সাটা দরকার, তোর 2:30 পর্যন্ত শরীর তো ক্ষতি হবে, ঘুম পাবে, ইউ আর স্যাক্রিফাইসিং আ লট। কত টাকা পাবি? যত টাকাই পাস সেই টাকাটা কেন তোর চাই ওই অসময়? কেন চাই? কারণ তোর ভোগ চাই, সাংসারিক ভোগ তোর চাই, আর তার জন্য পয়সা চাই, তার জন্য পয়সার জন্য ছোটা চাই। মানুষ সারা জীবন পয়সার জন্য ছোটে, মানে অদ্ভুত অদ্ভুত প্রফেশন বেছে নেয়, সারাদিন রাত ঘুম নেই, এই নেই সেই নেই। আমরা যখন ট্রেনে যেতাম আসতাম তখন দেখতাম সেটা কাঁচা সবজি ব্যবসা করে, দেখবি ট্রেনে অনেকে ঘুমাতে ঘুমাতে আসে না, তারা কিন্তু ইচ্ছা করে ঘুমায় না, ওরা ঘুমানোর সময়ই পায় না ট্রেন ছাড়া। তাহলে সে রোজগার করছে কিসের জন্য? সংসারের জন্য, ভোগ বিলাসের জন্য। ভোগ করছে কি করে? এই পয়সা রোজগার করবে, শরীর অসুস্থ হবে, সেই পয়সা রোগের পেছনে খরচ হবে, আলটিমেটলি লাভ কি হবে? মানে এরকম একটা অদ্ভুত গোলক ধাঁধা আমরা চলছি। তাহলে ক্ষিপ্ত হচ্ছে রজগুণ প্রধান। রজ সারাক্ষণ ছুটিয়ে মারবে, কিসের জন্য ছুটাবে? পয়সার জন্য, নামের জন্য, যশের জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু একটা করার জন্য ও ছোটাবে। সেই ছোটার পেছনে কিন্তু জাগতিক ভোগ বিলাসী কারণ। তখন অনেকে স্ট্রাগল করেছে, আমি অনেক গানের জন্য। কেন করেছিস? ভালোবেসে। মজা হচ্ছে যে ভালোবেসে স্ট্রাগল করে সেই সাকসেসফুল, এটা হচ্ছে তার পেছনের থিওরি। আর যেভাবে যে এটা করার পরে নাম হবে, প্রচুর পয়সা হবে, বিদেশে শো করবো, সবাই আমাকে চিনবে, আমার একটা এই হবে সেই হবে, তার কিচ্ছু হয় না। মিলিয়ে দেখিস, যে শুধুমাত্র ভালোবেসে নিজের প্রকৃতি বুঝে কি হবে না হবে না ভেবে, এটা আমার কেরিয়ার হবে তো, যদি আমি সেখানে একটা করে রাখি ব্যবসা করতে করতে গান করি, আচ্ছা আগে চাকরি পেলে তার গানটা করবো, একটাও হবে, হতেই পারে। বোঝা গেল? প্রকৃতি বুঝেছে, তারপর খেটেছে ভালোবেসে, পয়সার জন্য নয় কিন্তু। তখন সে কারণ হচ্ছে এই যোগসূত্র তোকে এইভাবে ধরে ধরে দেখিয়ে দেবে, কখনো হয় না, কখনো কখনো হয়। তাহলে ক্ষিপ্ত অবস্থায় তুই
তুই যা কিছু করবি পয়সার জন্য সারাক্ষণ খেপে থাকবি, ভাগাম ভাগো 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 ভাগো, পয়সা রোজগার করো, আরো করো, কেন করো, আরো ভোগ করো, আরো বড় বাড়ি কেন, আর একটা বাড়ি কেন। অ্যাকচুয়ালি ওগুলোকে আমার অভাব, অ্যাকচুয়ালি আমার অভাবই নেই। যদি আমি খুব ডিপে গিয়ে ভাবি ওগুলো আমার অভাব নেই। তো চিত্তভূমির একটা অবস্থা হচ্ছে ক্ষিপ্ত, বোঝা গেছে না? কোনো কোশ্চেন আছে? এটা রজগুণ প্রধান। সেকেন্ড বিক্ষিপ্ত, থার্ড মূঢ়। বলছি এরপরে যে মূঢ়, মূঢ় গুণ কি? ওটা রজগুণ প্রধান, এটা তমগুণ প্রধান। আচ্ছা, এর মেন যেহেতু তমগুণ প্রধান, তা মূঢ় চিত্ত, যেটা মূঢ় মানে যার মানসিক অবস্থা, বললে মূঢ়, আমরা মূঢ় কথাটা ইউজ করি। মূঢ় মানে কি? মূঢ় মানে হচ্ছে যে অলস, মানে তমগুণের যা যা ক্যারেক্টার সব তার মধ্যে থাকবে। নিজেকে ছোট ভাবতে পারবে না, কোনো ফেলিওর মানতে পারবে না, আলস্যে দিন কাটাবে, উচিত অনুচিত বোধ থাকবে না, ঠিক আছে? ভাববে যে আমি কাজ করবো, কিন্তু আমার সব কিছু মিটে যাবে, আমি কাজ করবো, অথবা কাজ করলে মিনিমাম একটু করে অনেক কিছু পাবো, ঠিক আছে? এটা করতে গিয়ে কি করে? সে শঠতা করে, ছলনা করে। এবার তাকে যদি আটকানো হয় কখনো, না তুমি যদি ভুল করছো, খেপে যাবে, না করলে হিংস্র হয়ে উঠতে পারে। সাংখ্য বলছে এটা রাক্ষস দোষ, রাক্ষসদের এই গুণগুলো থাকে। মানে ধর কেউ ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে, কেন? এই এক্সাম্পলের ভেতর দিয়ে কারণগুলো বলছে। তা ব্যাংক ডাকাতি কোন কে করতে যাবে? যে মূঢ়। কেন? তার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি আজকের দিন তো খেটে নিলাম, 15 লাখ টাকা দিয়ে কামিয়ে নেবো, আমাদের চলে যাবে, 2 বছর তো কিছু না করলে হবে। তাহলে ওই 2 বছর চালানোর জন্য একটা মানুষকে যে মুখের রক্ত তুলে খেটে খেটে সেই টাকা রোজগার করে অত টাকা পাবে না, ও একটুখানি রিস্ক নেবে, ব্যাংক ডাকাতি করবে, করে ওই টাকাটা রোজগার করবে। এবার যদি কেউ ওকে বোঝাতে যায় না তুমি তো ঠিক করছো না, ভুল করছো, তাকে মেরেও ফেলতে হবে। এটা হচ্ছে মূঢ়। এবার এই ব্যাংক ডাকাতি যে করলো, এবার তার মেন্টাল পীড়া কোথায় আরম্ভ হবে? এবার সারাক্ষণ টেনশন থাকবে, পুলিশ দেখলেই ভয় পাবে, টাকাটা ঢোকাতে ভয় পাবে, ওর শান্তি চলে গেল তো মন থেকে। তাহলে ক্ষিপ্ত অবস্থায় মনে কোনো শান্তি থাকতে পারে? যে পয়সার জন্য দৌড়াচ্ছে, আর একটা কিছু পারপাসের জন্য দৌড়াচ্ছে, তাহলে ক্ষিপ্ত অবস্থায় মনের শান্তি নেই, মূঢ় অবস্থাও নেই। এই দুটো অবস্থা ক্লিয়ার? থার্ড হচ্ছে বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত আবার এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা। বিক্ষিপ্ত মানে আমরা কিন্তু নেগেটিভ সেন্সে ভাবি তো, কিন্তু যোগ বলছে বিক্ষিপ্ত হচ্ছে ইন পজিটিভ সেন্স, মানে ওই রকমই চঞ্চল হবে, মানে ওটাও রজগুণ থাকবে, ছটপটিন ভাবতে কি করবো কি করবো করবো, বাট পারপাস উইল বি ডিভাইন। কেমন? ধর অনেকে আছে যাদের সমাজ সেবা করা তাদের নেশার মতো, বুঝতে পেরেছিস? এবার তার মধ্যে হয়ে গেল যে আবার পাড়ায় যেই মারা যাবে, মরা পড়াতে কিন্তু আমি যাবো, এটা খুব পুণ্যের কাজ, এটা সমাজের একটা সেবা করা হচ্ছে, সে মনে করবে। এবার একটা রাত্রে ঘুমাতেই পারবে, কারণ ওই ভালো কাজ করতে গিয়ে যদি ভালো কাজটা মিস হয়ে যায়, যদি কেউ মারা যায়, যদিও খবর না পায়, আবার দেখো মনের শান্তি চলে। করোনার সময় যারা যারা ভ্যাকসিন নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তাহলে একটা ভালো কাজ, কিন্তু অবস্থাটা কিন্তু ক্ষিপ্তের মতোই। এই কারো করোনা ধরা পড়লো না তো, কারোর কাছে ওষুধ পৌঁছাতে হবে না তো, কারোর কাছে খাবার পৌঁছাতে, উদ্দেশ্য মহৎ, কিন্তু তার মানসিক অবস্থা তাকেও শান্তি দিচ্ছে না। কিন্তু এটা বেটার কেন? এর মধ্যে রজগুণের সঙ্গে শতগুণ আছে। যত সোশ্যাল ওয়ার্কার সবার চিত্তের পটভূমিভাবে বিক্ষিপ্ত। যদি সে পয়সা কামানোর জন্য নাও সত্যি ভালোবেসে করে, তাহলে সে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে? এই তিনটেই যোগের জন্য একদম আইডিয়াল। যোগের তোকে যদি ঢুকতে হয়, তাহলে এই ক্ষিপ্ত, মূঢ় আর বিক্ষিপ্ত এই তিনজন যোগের জন্য আইডিয়াল না, কারণ তাদের মনের মধ্যে অজস্র চঞ্চলতা। এবার একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কিছু একটা বিগার গোল নিয়ে, সেটা যে ওরিয়েন্টেড, মানে সেটা তোর কেরিয়ার ওরিয়েন্টেড গোল হতে পারে, পড়াশোনা ওরিয়েন্টেড গোল হতে পারে, কোনো মানে ভালো একটা মিশন হতে পারে। সেই ওরিয়েন্টেশনটা নেওয়ার সময় আগে হয়তো সে খুব রজগুণে ছিল, কী করবো ভাবলো, ভেবে ডিসিশন নিল এটা করে, ওই যে পিন পয়েন্টেড হয়ে গেল,
ওয়ান হলো, ঠিক আছে? এই মানসিক অবস্থার নাম হচ্ছে একাগ্র, যোগ বলছে। তাহলে এই ফোর্থ অবস্থার নাম হচ্ছে একাগ্র। যখন তুমি বিগার গোল, যে কোনো পারপাস, যে কোনো কিছু তুমি ওয়ান পয়েন্টেড ফোকাস, ইট মে বি ব্যবসা কিন্তু ওয়ান পয়েন্টেড। আমার প্রফিটের জন্য এটা করছি, কদিন এটা লাভ হচ্ছে, এটা চলে যাচ্ছি, ওটা চলে যাচ্ছি, সেটা চলে যাচ্ছি। নো, রতন টাটা কি তোর কোথাও মনে হয় যে কম আধ্যাত্মিক? কোথাও না। এই ধারণাগুলোই খুব ভুল। রতন টাটাও তো আধ্যাত্মিক, কিন্তু ব্যবসাটাই করেন, কিন্তু অনৈতিকভাবে করেন না। তো একটা প্রিন্সিপাল আছে, এথিক্স আছে, সেগুলো সব মেনটেন করে করেন। তার সঙ্গে একটা অন্য ব্যবসাকে গোলানো যাবে না। তার চিত্তটা কিরকম, কোন অবস্থায় থাকবে? ক্ষিপ্ত না একাগ্র? এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? তাহলে যে কোনো পারপাস বা গোলে আমি যদি ওয়ান পয়েন্টেড হয়ে যাই, যারা আইএএস দেয়, যারা অন্য কোনো প্রিপারেশন নেয়, যে কোনো কিছু, নেট বল, যে কোনো কিছু, তারা তখন সারা সমাজকে সবাইকে ভুলে যাবে, ওই একটা পয়েন্টে ফোকাস করে, নাহলে সাকসেস পাবে না। তাহলে তার চিত্তবৃত্তি কি, তার চিত্তভূমি কি? একাগ্র। নেক্সট হচ্ছে নিরুদ্ধ। আচ্ছা, নিরুদ্ধটা কি? নিরুদ্ধ হচ্ছে তোর প্র্যাকটিস আমার থট প্রসেসকে বন্ধ করবে। মানে আমাকে বাইরের একাগ্রত হয়ে গেলাম, ধরে নিলাম যে আমি এটা করবো, বসে গেলাম। এবার আমার বাড়িতে আমার প্রিয় এক আত্মীয় চলে, এত পড়ে কি করবো, চ তো আজকে আমরা রোজ আসি। এবার আমার চিত্ত আবার বিক্ষিপ্ত হয়ে যাবে। আমি তার ভালো লাগার জন্য আমার সারাদিন স্যাক্রিফাইস করে তার সঙ্গে গল্প করবো। বলো, বিশ্বকাপ ফাইনাল, হ্যাঁ 4 বছর বাদে আসবে, একটা দিন দিলে কি হবে? 4 বছর এটা পাবি। আমি কি করবো? তার কথা শুনে বিশ্বকাপ দেখতে বসে যাবো। যখন আমি কোনোটাই করবো না, হতে পারে আমার কাছে খুব তুচ্ছ, আমি তো একাগ্র হয়ে গেছি, তখন ছবি আঁকি, আমি ভাবলাম ওটাই আমার পেশা, আমি এটাই করবো, এটা আমার করতে ভালো লাগে, আমি আনন্দ পাই, আই এম ডুইং ইট। তখন তুই এসে বলে চল না, চল গল্প করি, চলো টাটা করি, আর 1 ঘন্টা কি হবে? আমি কিন্তু তখনও উঠবো না তোকে প্লিজ করার জন্য। আমি কিন্তু বিশ্বকাপটাকেও স্যাক্রিফাইস করবো আমার কাজের জন্য। ভালো করে বলছি, যখন কোনো বস্তু, কোনো পরিস্থিতি, কোনো কিছু আমাকে ওই কাজটা করা থেকে আটকাতেই পারবে না, তখন আমি নিরুদ্ধ। তাহলে মনের এই যে ভূমি, এই 5টাই হয়, 6 নম্বর হয় না। তাহলে সমস্ত মানুষ কোন ভূমিতে আছে? ক্ষিপ্ত, মূঢ় আর বিক্ষিপ্ত। খুব রেয়ার কোয়ান্টিটি অফ পার্সন একাগ্র আর নিরুদ্ধতে যায়। যে দুজন যায় তারাই শেষ। ওই 3টে ক্যাটাগরির লোকে অসম্ভব। এবার হিসাব করে মিলিয়ে যোগ দর্শন দেখে নিলে, তাহলে যোগ আমরা কি বললাম? চিত্ত বৃত্তি নিরোধ। তাহলে চিত্ত মানে আমরা বুঝে গেছি, চিত্তের ভূমি আমরা বুঝে গেলাম। এবার এই চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তির করকম হয়, এটা 2 রকমভাবে ক্লাসিফাই করা যায়। একটা ভাগে আছে 5টা ক্যাটাগরি। সেটা হচ্ছে চিত্তের একটা বৃত্তি হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা আমরা সাংখ্যে পেয়েছিলাম। যদি সাংখ্য ক্লাসটা ভালো করে দেখিস, যে প্রত্যক্ষ, অনুমান আর শব্দ, 3 রকমের প্রমাণ। তা চিত্ত কি চায়, চিত্তে কি কেমনভাবে ওয়ার্ক করে? চিত্ত সবকিছু একটা প্রমাণ চায়, মানে তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ, কিন্তু এর মধ্যে মজা কোথায়, পীড়া কোথায়? তার পীড়াটাও বুঝতে হবে। যেটা আপনার সিদ্ধ প্রমাণ, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের গানে তোকে বলতে শুনেছি। এটা আমরা সবসময় কথাগুলো মানে ডেইলি বেসিসে আমরা কি করি, আমি কিন্তু নিজের চোখে দেখেছি, এটা কিন্তু বলা যাবে না। বা আমি নিজের গানে শুনেছি, ওটা বলেছিল, এটা বলি। তো এই প্রমাণ যেটা প্রত্যক্ষ, এবার একটা জিনিস ভালো করে দেখ, তোরা 2জন দুপাশে বসে আছিস তো, এটা প্রত্যক্ষ প্রমাণ কিভাবে আমাদের ধোকা দেয়। তোরা কি দেখছিস? তোরা 2জন কি দেখছিস? কি দেখছিস? লেখা লেখাটা কিরকম? কি সেটা কি হাতে লেখা না, টাইপ করা। শিওর তো? নিজের চোখে দেখলি তো? তুই কি দেখছিস? হাতে লেখা সাদা কাগজে সবুজ কালিতে। ওখানে কালি কি ছিল? কি কালি দেখছিস? তোরা কি কালি দেখছিস?
তুই যদি নিজের চোখে দেখছি কোনটাকে বিশ্বাস করবি, কোনটা সত্যি? যে যেটা দেখছি ইয়েস। পার্সপেক্টিভ। তাহলে আমার চোখও কিন্তু আমাকে ধোকা দিতে পারে। এখানে একটা গল্প আছে বলে। একজন ব্যবসায়ী বিয়ে করে ব্যবসা করতে চলে গেছে। তখনকার দিনে তো অনেক দূরে দূরে যেত, সমুদ্রে নৌকা নিয়ে বা জাহাজে করে ব্যবসা করতে চলে গেছে। বিয়ের মাসখানেক হয়তো ছিল বউয়ের সাথে, তারপরে বেরিয়ে গেছে ব্যবসা করতে, বলে গেছে আমি চলে আসবো তাড়াতাড়ি, 6 মাসের মধ্যে আমি চলে আসছি। একটা অজানা জায়গায় গিয়ে তার জাহাজ ফাজ ভেঙে ফেঙে ঝড়ঝঞ্ঝা ভেঙে গেছে, নিখোঁজ। অনেক কষ্টে, অনেক মানে কাঠ খড় পুড়িয়ে কোনো একটা জায়গায় গিয়ে তার কাছে টাকা নেই, কিছু নেই, আবার কাজ জোগাড় করে সেখান থেকে অনেক দিন পর এই করতে করতে প্রায় বছর 20 হয়েছে হারিয়ে। সে যখন অনেক কষ্ট করে বাড়িতে ফিরছে, এবার তার মাথায় সেই স্মৃতি আছে, ওই বউ তাকে বিয়ে করেছিলাম, কাঠ টানে সারা এত 20 বছর কাটিয়েছে, তাকে দেখতে হবে। তো গিয়ে যখন বাড়ি খুঁজে খুঁজে খুঁজে, বাড়ির সব চেঞ্জ হয়ে গেছে, আশেপাশে পাড়া টাড়া সব চেঞ্জ হয়ে গেছে, খুঁজে খুঁজে যখন নিজের বাড়িটা চিনতে পেরেছে, রাত্রিবেলা গিয়ে যখন ঘরে ঢুকছে, বউকে সারপ্রাইজ দেবে, মানে ওর ভেতর উত্তেজনায় ফুটছে যে এতদিন বাদে এসছে, আমাকে কিভাবে জড়িয়ে ধরবে, কিভাবে আনন্দ পাবে, ঠিক আছে, এটা এসব ভেবে ওর মন খুশিতে উদ্বেল। গিয়ে যে ঘরটা ওদের বেডরুম, সেখানে দরজা ধাক্কেছে, দেখছো বউটা একজন পুরুষের সঙ্গে শুয়ে আছে জলের উপর, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তরল বের করেছে, কেটেই ফেলবে যে আমি এত বছর নিয়ে তার সুযোগে তুমি এরকম করছো, ঠিক আছে। যখন মারতে যাবে, বউ ঘুম ভেঙে গেছে, হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে বলছে যে কে আপনি? তখন তো রেগে রেগে বলছে কে তুমি, আমাকে তুমি ভুলে গেছো? আমি এতদিন তোমার অপেক্ষা কাটিয়েছি, সারা সময় তোমার কথা মনে করেছি, তুমি একটা পরপুরুষের সঙ্গে শুয়ে আছো। দিস ওয়াজ দ্য স্টোরি। সেই সেই যে পরপুরুষটা কে ছিল? ওর ছেলে ছিল। তা দেখা ঠিক হলো তো? মন ঠিক বুঝলো তো? বুদ্ধি ঠিক বুঝলো তো? অহংকার কি কাজ করলো? এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এই প্রমাণ যে আমরা করি, সেই প্রমাণ সবসময় কিন্তু প্রামাণ্য নয়। কারণ আমরা যে কোনো কিছুর অর্ধেক দেখি, অর্ধেকটা দেখতে পাই না, অর্ধেকটা মানে অদেখাই থেকে যায়। ঠিক সেরকমভাবে অনুমান প্রমাণ যেটা আইডিয়া, আমি একটা জায়গায় গেলাম, গিয়ে দেখলাম পুরো রাস্তা ভিজে আছে, তাই আমি কি প্রমাণ করবো, কি অনুমান করবো? বৃষ্টি হয়েছে। এটা হতেই পারে মিউনিসিপ্যালিটি জল দিয়ে ধুয়ে দিয়েছে রাস্তা, আমার মনে হচ্ছে বৃষ্টি, তাহলে আমার অনুমান সবসময় সঠিক হলো না। এরকম অনেক ভুলভাল অনুমান করে আমি কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত ঘোর কাজ তৈরি করি, আমার আইডিয়া করছি, আমি একটা আইডিয়া করছি, কিন্তু আইডিয়াটা সবসময় সঠিক, তোর মনকে কিন্তু আবার বিক্ষিপ্ত জায়গায় গিয়ে ফেলে দেবে। এই প্রমাণটাও সেভাবে বিক্ষিপ্ত জায়গায় গিয়ে ফেলে দিচ্ছে। আর একটা হচ্ছে শব্দ প্রমাণ, সেটা হচ্ছে আমরা যার কথা শুনি, এর আগে বলেছিলাম যে আপ্তবাক্য, যে ঋষিবাক্য যেটা আমরা সেটা বিশ্বাস করি, সাংখ্যে আমরা পড়েছিলাম। এখানে আমরা যেহেতু চিত্ত নিয়ে কাজ করছি, চিত্তের বিকার নিয়ে কাজ করছি, চিত্ত কিভাবে আমাদেরকে রং ডাইরেকশনে নিয়ে চলে, তো শব্দ যাকে আমরা বিশ্বাস করি, সে যেটা বলে সেটা আমরা বিশ্বাস করি। এমন হয়তো একটা গ্রুপের মধ্যে একজন একটা কথা তুললো, ধর এ বিকে বিশ্বাস করে, তো ডি বলে জানি সেটা হয়েছে, ও তখন বিকেই জিজ্ঞেস করবে, ও বললে আমি বিশ্বাস করবো। এবার ও যদি মিথ্যা কথাও বলে ইন্টেনশনাল, ও কিন্তু ওটাই বিশ্বাস করবে। তাহলে শব্দও তো ধোকা দিতে পারে, তাই না? তাহলে সেটা আমার চিত্তবৃত্তিকে নড়িয়ে দিতে পারে। তো চিত্তকে চঞ্চল কারা কিভাবে করতে পারে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি আর কি। তার মধ্যে একটা হচ্ছে প্রমাণ করে আমরা যেটা লাফাই, সেই প্রমাণও কিন্তু আমাদের ধোকা দিতে পারে। এটা বোঝা গেল 1 নম্বর পয়েন্ট। নেক্সট চিত্তবৃত্তি হচ্ছে বিপর্যয়। বিপর্যয় কি? মিথ্যা জ্ঞান। সাপোজ আমার কোনো কিছু জ্ঞান নেই, কিন্তু আমি ভাবছি জ্ঞান আছে, এটা অনেকের মধ্যে দেখা যায়, তার মধ্যে সেই জ্ঞানটা নেই। অথবা ভাষা জ্ঞান আছে, পুরো কংক্রিট নলেজ নেই, কিন্তু সে ভাবছে আমার এই জ্ঞানটা ঠিক, এবং সেই মানে একটা ভুল জ্ঞানকে ঠিক মনে করে সে এমন কিছু কাজকর্ম করে ফেলে
যে সেটা তার মনে পীড়া আরম্ভ করে দেবে। যেমন কেউ একটা শেয়ার মার্কেট বই পড়ল, পড়ে ভাবলে তো আমার জ্ঞান হয়ে গেছে, আমি তো বুঝে গেছি অনেক কিছু, এবার দুম করে 10 লাখ টাকা লাগিয়ে দিল নিজের ওপর, নিজের এই মিথ্যা জ্ঞানটাকে সত্যি বলে মনে করল, তারপরে ডুবে গেল, পীড়া কার হবে? এই পীড়াটা কিছুর জন্য? মিথ্যা জ্ঞান। সেরকম অনেক জ্ঞানই আমাদের মধ্যে মিথ্যা চলে। কিছুটা আমাদের ধর অ্যাডভার্টিসমেন্ট ঢোকায়, কিছুটা কোনো মানুষ ঢোকায়, কিছুটা আমি নিজে ঢোকাই, ঢুকে আমার যে মিথ্যে জ্ঞানটা আমাকে গাইড করে যখন ভুলভাল কাজ করে, তখন আমার চিত্ত একটা পীড়া পাবে। সেই পীড়াটার নাম হচ্ছে বিপর্যয়। তার মানে বিপর্যয় ঘটে গেছে। বিপর্যয়টা কি? বিপর্যয় অ্যাকচুয়াল কথার মানে হচ্ছে মিথ্যা জ্ঞান। নেক্সট হচ্ছে বিকল্প, যে শব্দকে ভুল ইন্টারপ্রেট করা, এটাকে বলে বিকল্প। এমন আমাদের সঙ্গে সবার ক্ষেত্রে হয়েছে যে পরে আমরা বলছি আমি কিন্তু এরকম ভেবেছিলাম, বললাম আমি কিন্তু এরকম বলিনি, আমি কিন্তু এটা বলতে গেছিলাম, বললাম আমি কিন্তু এটা বুঝেছি। তাহলে ওর বলাটাও বুঝতে পারল না, যে কোনো কারণে। এই যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এটাকে বলে বিকল্প। সেটাও আমার চিত্তকে অস্থির করবে। 4 নম্বর হচ্ছে নিদ্রা। দেখ, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। নিদ্রা মানে আমরা জানি ঘুম। ঘুম আমার মনকে কি ডিস্টার্ব। আমাদের এমন কিছু কিছু পরিস্থিতি আসে আমাদের জীবনে, যখন ধর বিভিন্ন টেনশন এত হেভি হয়ে গেছে, তার লোকটা নেওয়া যাচ্ছে না, দূর আর ভালো লাগছে না, দূর আর ভালো লাগছে না, এটা মনে হয়। তখন আমরা কি করি? ঘুমিয়ে পড়ি। এটা একটা হয় যে ওটা থেকে ছেড়ে বেরিয়ে যেতে। এই যে অবস্থাটা মনের, সেটা কিন্তু মনটাকে শান্ত করার জন্য নয়, মানে মনের পীড়াটাকে লাঘব করার জন্য। কিন্তু এটা নয় যে আমি পালিয়ে গেলে ওটা আমাকে ছেড়ে দেবে ওই টেনশনটা। ওই টেনশন কিন্তু আমার পেছনে চলতেই থাকবে। কিন্তু তাৎক্ষণিক আমি ভাবছি যে আমার একটু মুক্তি, আমি আর ভাববই না, ধর অন্য কিছু করি। সাপোজ এরকম হয়েছে, অনেকেরই হয়, পরীক্ষা পরের দিন পরীক্ষা, ভালো প্রিপারেশনে নেই, যা দেখছি কিছুই মাথা কাজ করছে না, তখন সেই স্টুডেন্ট কী করে? দূর যাওয়ার মনে করে। এই যে ছেড়ে দেওয়ার মনোবৃত্তি, এটা আমার মনে যে পীড়া তৈরি করে, সেটাকে বলে নিদ্রা। বুঝলেন? নেক্সট হচ্ছে স্মৃতি। এটা ভয়ঙ্কর এবং ভেরি কমন, বিশেষ করে মেয়েদের মধ্যে তো বেশি কম। সেটা হচ্ছে স্মৃতি, যেটা আমাদের মনকে সব থেকে বিচলিত করে। পুরনো যত অনুভব, পুরনো যা যা জমা হয়ে যাওয়া কথা, মানে পুরনো কোনো দুঃখের ঘটনা, খারাপ ঘটনা, ভালো ঘটনা, অনেক কিছু যেগুলো আমার অতীতে ঘটে গেছে, সেটাকে রোমন্থন করা বসে বসে, তার নাম হচ্ছে স্মৃতি। তাকে আমরা বলি স্মৃতি রোমন্থন। মজার ব্যাপার হচ্ছে, আমরা যতটা সুখ রোমন্থন করি না বললেই চলে, পুরোটাই দুঃখ রোমন্থন করি। এবং এই স্মৃতি আমাদের ভুলতে দেয় না। ধর একটা মানুষ তোর ছোটবেলায় তোকে খুব একটা বাজেভাবে বকেছিল, বা তোর ওই ছোটবেলায় মনে আঘাত লেগেছে, সেই মানুষটা কিন্তু বড় হয়েছে, সে চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে, তোর ওই স্মৃতি কোনোদিন ওর সঙ্গে তোকে মিশতে দেবে। ওই ছোট্টবেলার স্মৃতি, বুঝে গেল? ছোট্টবেলায় ধর একটা পান্তুয়া খেয়ে পেট খারাপ করেছিল, বা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, তুই বড় হয়ে আর পান্তুয়া খাচ্ছিস। ছোটবেলায় তুই দেখলি একটা খাসি কেটে যেতে খুব খারাপ লেগেছিল, তুই খাসির মাংস খাস না। এরকম অজস্র উদাহরণ আছে। এই স্মৃতি মানুষকে প্রচণ্ড বিভ্রান্ত করে। এবং তুমি ঝগড়ার সময় যেটা, কোনো সুখ স্মৃতিকে বলে না তো, সেই কত সালে কবে কি হয়েছিল, ওই ঘটনা কেন করেছিলে, এই করেছিলে, সেটাও হচ্ছে স্মৃতি। তো স্মৃতির এখানে দুটো অনুভব আছে, সুখ আর দুঃখ। এবার কে কোন অনুভব করে, এটা সংস্কার, এটা তার সংস্কার তৈরি করে। এই থট প্রসেস, স্মৃতির রোমন্থন তার সংস্কার ঢুকে যাবে। যে বেশি দুঃখের স্মৃতি রোমন্থন করবে, তার সংস্কারে কিন্তু দুঃখের স্মৃতি ঢুকবে। এবং আমাদের দর্শন শাস্ত্র অনুযায়ী পরের জন্মে দুঃখ নেওয়া যাবে। যোগ তো অ্যাকচুয়ালি মুক্তির জায়গা। সেখানে আমাদের মনের যে বৃত্তিগুলো, এই 5 রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে একটা পার্টে, আর একটা পার্টে করা হয়েছে ক্লিষ্ট আর অক্লিষ্ট। সেটা পরের দিন বলবো।